জীবনকে আমরা কতজন কতভাবেই না বিশ্লেষণ করে থাকি। কখনো কখনো জীবনের নানা পরিচয় উপস্থাপন করি। সেই উপস্থাপনায় কেউ কেউ নিজেকে ফেমাস মনে করি। কিন্তু দর্শক, আমরা বিশ্বাস করতে চাই আপনারা প্রত্যেকেই ফেমাস, প্রত্যেকেই নিজ নিজ কাজে অসাধারণ এবং ফেমাস। বিশ্বাসটা শুধু নিজেকে করতে হবে। আর আমরা আপনার সেই বিশ্বাসের জন্য বারংবার আপনাকে প্রশ্ন করে মনে করিয়ে দিতে চাই, আর ইউ ফেমাস। দর্শক, স্বাগত জানাচ্ছি আর ইউ ফেমাস সিজন 2-তে। আপনাদের সাথে আছি আমি আহমেদ রেজা। কবি ও ঔপন্যাসিক হুমায়ুন আজাদ তার আমাকে ছেড়ে যাবার পর কবিতার একটি লাইনে বলেছিলেন, ঢাকা খুবই ছোট শহর, কারো কষ্টের কথা এখানে চাপা থাকে না। সম্প্রতি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরীও তার সোশ্যাল মিডিয়াতে লিখেছিলেন, এই শহর স্বার্থপর। এমন কত শত গল্প ও বাক্যের তৈরি হয় এই শহরকে ঘিরে। প্রতিদিন অগণিত মানুষের অগণিত অনুভূতির গল্প তৈরি হয় এখানে। সেই গল্পে লড়াকু চরিত্রগুলো আমাদের সামনেই থাকে। তেমনই একটি চরিত্রের নাম মালতী রানী দাস। দর্শক, আজ মালতীর সাথেই মূলত আমরা কথা বলবো এবং সেই মালতীর চরিত্রকে ঘিরে যে গল্প তৈরি হয় এই শহরের বুননে, আমরা সেটি নিয়েই কথা বলতে চাই। আর একদিন পরেই মূলত প্রেক্ষাগৃহে আপনারা দেখতে পাবেন যে প্রিয় মালতী সেটি, এবং সেই কাজ নিয়ে আজকে কথা বলবার জন্য আমাদের সাথে বেশ কয়েকজন সারথি যুক্ত হয়েছেন। এবং দর্শক, আরও একটু বলে রাখি, এই আয়োজনটি অর্থাৎ আমাদের এই আয়োজনটি আর ইউ ফেমাসের আয়োজনটি টেলিভিশনের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং ইউটিউবে কিন্তু সরাসরি দেখতে পাওয়া যাচ্ছে। ফলে সেখানে যে কোনো ধরনের মন্তব্য কিংবা আপনার যে কোনো ধরনের প্রশ্ন আমাদের সাথে যুক্ত হওয়ার সারথীদের আপনি করতেই পারেন। আমরা আপনার হয়ে সেই প্রশ্নটি এবং মন্তব্যটি আমাদের সাথে যুক্ত হওয়ার সারথীদের কাছে পৌঁছে দেব। এবং আজকে আমি আসলে খুবই চিন্তিত 2-3টি কারণে। প্রথম হচ্ছে, আজকে এত গুণী মানুষ আমাদের সাথে যুক্ত হয়েছেন, সেটি একটি আমার চিন্তার খোরাক জুগিয়েছে। আমি একটু পরেই একজনের সাথে পরিচয় করিয়ে দিতে পারবো যে আমার মনে হয় যে তাকে পাওয়া আমাদের জন্য একটি সৌভাগ্যের ব্যাপার, যিনি বাংলাদেশকে দীর্ঘদিন ধরে সার্ভিস দিয়ে যাচ্ছেন তার কাজের মাধ্যমে। আমি একটু আর কালক্ষেপণ না করে আমরা চলে যাচ্ছি আমাদের সাথে কারা যুক্ত রয়েছেন। আমাদের সাথে যুক্ত রয়েছেন গুণী অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। আপনাকে স্বাগত জানাচ্ছি আর ইউ ফেমাসের আয়োজনে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আমি একটু আগে বলছিলাম দর্শক যে মানুষটির কথা, দীর্ঘ সময় ধরে বাংলাদেশের জন্য কাজ করে যাচ্ছেন, বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছেন, এবং তাকে আমাদের এই সেটে পাওয়া অবশ্যই আমাদের জন্য সৌভাগ্যের। আমাদের সাথে যুক্ত রয়েছেন আজাদ আবুল কালাম, অভিনয় শিল্পী, নাট্যকার, অনেক গুণে গুণান্বিত একজন মানুষ। আপনাকে স্বাগত জানাচ্ছি আর ইউ ফেমাসের আয়োজনে। আপনাকে ধন্যবাদ। জি দর্শক, আমাদের সাথে আরও রয়েছেন পরিচালক ও চিত্রনাট্যকার শঙ্খ দাশগুপ্ত। স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের আর ইউ ফেমাসের আয়োজনে। নিশ্চয়ই ভালো আছেন? জি, ধন্যবাদ। আমাদের সাথে যুক্ত রয়েছেন কাজী আনিসুল হক বরুণ, অভিনয় শিল্পী। স্বাগত আপনাকেও আমাদের এই আয়োজনে। আমাদের একটা কমন প্রশ্ন থাকে, যদিও এই প্রশ্ন এই প্যানেলের কাছে করা আমার জন্য একটু ধৃষ্টতার মনে হয় যে না, এই প্রশ্নটা আপনাদের জন্য আসলে মানানসই না, কিন্তু আসলে আমাকে এই আয়োজনের একটা ফরম্যাটের অনুযায়ী করতে হয়। মেহজাবিন চৌধুরী, আপনাকে দিয়ে আমি প্রশ্নটা শুরু করতে চাই। আর ইউ ফেমাস? আপনারা ভালো বলতে পারবেন, বাট হ্যাঁ, আমি দীর্ঘদিন ধরে অভিনয়ের সাথে জড়িত আছি এবং অনেক অনেক ভালোবাসা পেয়েছি বাংলাদেশের অডিয়েন্সের। সো আলহামদুলিল্লাহ। নিশ্চয়ই আপনি ফেমাস, এবং আমরা একটা কথা শুরুতে বলেছিলাম, এই পৃথিবীতে প্রত্যেকটি মানুষ অসাধারণ তার কাজের মাধ্যমে আসলে, এবং সেই কাজটাকে আমরা বারংবার নখ দিতে চাই, বলতে চাই যে আপনার কাজের মাধ্যমে আমরা অনুপ্রাণিত হই। মেহজাবিনের কাজের মাধ্যমে দারুণভাবে অনুপ্রাণিত হয় মানুষ হাসে, কাঁদে। ফলে এটি একটি বড় জায়গা এবং সেটি নিরবিচ্ছিন্নভাবে আপনি করে যাচ্ছেন। ফলে অবশ্যই আমাদের কাছে মেহজাবিন অনন্য এবং ফেমাস তো বটে। এবং আমি আরও একজন মানুষের কথা বলতে চাই, আজাদ আবুল কালাম, যিনি অনেকটা সবার কাছে পাবেল ভাই নামেও পরিচিত। আপনার কাছেও এই প্রশ্নটা আমার জন্যই করা একটু ধৃষ্টতা, তবু আমাকে করতে হয়। আর ইউ ফেমাস পাবেল ভাই? হ্যাঁ, আমি কি ফেমাস? মেহজাবিনের মতো তো না। আচ্ছা, মানে হ্যাঁ, কিছু লোকের সাথে আমি কাজ করি, কিছু লোক আমার কাজ দেখে। আচ্ছা, কিছু অ্যাডমায়ারার আমার আছে, কিছু বন্ধু আছে। সেই অর্থে আমি বরং ফেমাস না বলে, এই শব্দটা যদি না বলি তাহলে বলা যেতে পারে আমি আমার কাজের কারণে অনেকের সাথে এক ধরনের এক্সচেঞ্জ হয় আমার। সেটা মানে যে একদম কথা বলে এক্সচেঞ্জ তা না। আচ্ছা, মানে তারা আমার কাজ দেখছেন, অ্যানালিসিস করছেন, অথবা ক্রিটিক্যাল আই ব্যবহার করছেন তারা। এটা ফেমাস, আর ইন এ সেন্স এক ধরনের পরিচিতি আছে। সেটাকে পরিচিতি আর ফেমাস দুইটা শব্দের মধ্যে, মানে আমি এটা অনুবাদ করলে পরিচিত দাঁড়ায় না, তাই না? ফেমাস
সেই অর্থে আমি মনে করি না। আমরা আসলে ফেমাস শব্দটা একটু রূপক অর্থেই ব্যবহার করি এই আয়োজনে, যে ফেমাস বলতে বোঝাই যে আপনার কাজের মাধ্যমেই আপনি আসলে আমাদের জন্য অনন্য। এটা তো হয়ে গেল। অবশ্যই আপনি সেটি মঞ্চ, ছোট পর্দা, বড় পর্দা কিংবা আপনার ভয়েসের মাধ্যমে যেভাবে আমাদেরকে আকৃষ্ট করে রাখেন সেটি অবশ্যই অনুপ্রেরণার জায়গা। শঙ্কর দাশগুপ্ত, আপনার কাছে একই প্রশ্ন, আর ফেমাস? প্রশ্নই আসে না। কেন নয়? না, প্রথমত নির্মাতাদের তো আসলে ফেমাস হওয়াটা তারা বানায় এটা না, এটা তো অনেক টাইম কনজিউমিং, নাম্বার ওয়ান। কারণ আপনাকে তো প্রতিনিয়ত আপনার কাজ আসলে ফেমাস হতে হবে। আচ্ছা, অভিনয় শিল্পীদের ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে এটা একটু অন্যরকম। কখনো কখনো কোনো অভিনয় শিল্পী কোনো একটা পার্টিকুলার প্রজেক্টে হয়তো বা আউটস্ট্যান্ডিং পারফর্ম করতে পারে, কিন্তু এন্ড অফ দ্য ডেজ প্রজেক্টটা হয়তো বা অনেক হাইলাইটেড হয় না। সো সেই ক্ষেত্রে আসলে প্রজেক্টটা ফেমাস হয় না, কিন্তু অভিনেত্রী বা অভিনেতার পক্ষে হয়তো বা ওই রিকগনিশনটা পাওয়া সহজ হয়। কিন্তু নির্মাতার ক্ষেত্রে আসলে আপনার ইফ ইউর প্রজেক্ট ইজ নট গুড এনাফ, তাহলে আসলে নির্মাতার পক্ষে ফেমাস হওয়া সম্ভব না। আর আমার এমনিতে খুবই ব্যক্তিগতভাবে এই ফেমাস ব্যাপারটাকে নিয়ে একটু অ্যালার্জি আছে। আচ্ছা, কারণ দিন শেষে আমি আসলে গ্রামে খুবই শান্তশিষ্ট পরিবেশে থাকতে চাই আর কি। সো ফেমাস হওয়ার যে বিড়ম্বনা, সেটা আমি প্রতিনিয়তই আমার যারা বিখ্যাত বন্ধুবান্ধব আছে তারা কি ধরনের বিড়ম্বনার মধ্যে দিয়ে যায় সেটা আমি দেখি, এবং এটা আমার কাছে খুব বেশি সুখকর মনে হয় না আর কি। সো এটা আমি আসলে ফেমাস হতেও চাই না। আমি চাই আমার কাজ মানুষ ভালোবাসুক, আমার কাজ ফেমাস হোক। আমার আসলে এটার ব্যাপারে খুব বেশি একটা চাওয়া নেই। কাজটাই তো থাকে শেষ পর্যন্ত, এবং কাজটাই আসলে মানুষকে মনে রাখে, এবং সেটাই চলতে থাকুক নিরবিচ্ছিন্নভাবে। কাজী আনিসুল হক বলুন, আপনার কাছেও একই জানতে চাওয়া, আর ফেমাস? এটা আসলে কখনো ভেবেও দেখিনি আমি ফেমাস কিনা। আচ্ছা, তবে আমার যেটা মনে হয় যে ফেমাস এই ব্যাপারটা আমার মাথায় কখনো আসেনি, কিন্তু যাদের সাথে আমার জীবনযাপনের কোনো সম্পর্ক নেই, সেই সব মানুষ যখন আমাদের চিনে, তখন আমার মনে হয় যে আমাদের কিছু মানুষ চেনে, সেটা আমাদের কাজের কারণেই চিনতে পারে, কিন্তু এটা ফেমাস কিনা এইটা নিয়ে আসলে কখনোই বিচার বুদ্ধিতে যায়নি কখনো। আচ্ছা, আপনারা না গেলেও আমরা দর্শক তো আমরা আসলে বিভিন্ন সময় বিভিন্নভাবে দেখি আপনাদেরকে, এবং দেখে ভালো লাগে, এবং সেই জায়গা থেকে মনে হয় যে না, আপনারা অনেক ফেমাস এবং অনেক কাজ করেন, এবং আমাদের মধ্যে একটা ভালো লাগা তৈরি হয়। সেই ভালো লাগার একটা গল্প মনে হয় খুব শীঘ্রই, অর্থাৎ আজকে আগামী একদিন পরেই আমরা দেখতে পাবো প্রেক্ষাগৃহে, এবং সেটির মাধ্যমে শঙ্কর দাশগুপ্ত, আপনার কাছে আমার জানতে চাওয়া যে একটু ছোটোবেলার কথা মনে করিয়ে দিই, যে প্রথম পাবলিক পরীক্ষার সময় সবার মনের মধ্যে একটা এক্সাইটমেন্ট কাজ করতো যে আচ্ছা আগামীকালকে পরীক্ষা বা একদিন পরে পরীক্ষা, কি হবে কি নাই, কি ধরনের প্রস্তুতি, কেমন আসলে চলছে আপনার মাথার মধ্যে ব্যাপার স্যাপার, সেটা একটু যদি জানাতেন। হ্যাঁ, এক্সাইটমেন্টটা একটু বেশি। এটার আজকে একটা উদাহরণও আমরা দেখলাম আর কি। মানে যেহেতু সিনেমাটা আসলে আমাদের পরশুদিন রিলিজ আর কি, সো আমরা তো এখন আসলে একটা খুবই ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছি আর কি, সব প্রস্তুতির মিলে। সো এবং বিভিন্ন অ্যাক্টিভিটির মধ্যে দিয়ে যেতে হচ্ছে, মানুষের কাছে যেতে হচ্ছে, ছবিটার ব্যাপারে কথা বলতে আর কি। তো একটা ছোট্ট জিনিস আজকে, একটা দুর্ভাগ্যবশত একটা ঘটনাই ঘটেছে আসলে। আমাদের টিম, আমরা টিএসসিতে ডাসের ওইখানে আমরা পোস্টারের কাজ করছিলাম আর কি। তো অনেক ভিড় ভাট্টা ছিল আর কি। তো সেখানে আসলে ভুলবশত আমরা তনুর একটা গ্রাফিতির উপরে একটা পোস্টার আমাদের টিমের, আমি বলবো যে এটা একটু অব্যবস্থাপনাই ছিল। সো সেটার জায়গা থেকে আসলে একটা পোস্টার লেগে যায়, এবং সেটা নিয়ে আমরা আসলে অনেক মানুষের সমালোচনা দেখছি, এবং আমরা ওটা যথাযথ কর্তৃপক্ষের কাছে গিয়ে আমরা আসলে এটার জন্য দুঃখ প্রার্থনা করেছি, এবং আমরা এটাতে যাদের আসলে অনুভূতিতে আঘাত লেগেছে, এবং আমরাও এটার জন্য আসলে তনুর সাথে যা হয়েছে বা এখনও যা হচ্ছে এটার বিচার প্রক্রিয়া এবং সব কিছু নিয়ে, সো এটা আমাদের জন্য স্বস্তিদায়ক ব্যাপার না। সো আমরা এটার জন্য আসলে প্রিয় মালতী টিম, আমি পরিচালক হিসেবে আসলে খুবই দুঃখিত। এবং একটু আগে আপনি বলছেন না যে বিখ্যাত হওয়ার যে বিড়ম্বনা, সো আমি দেখলাম যে এটাতে সোশ্যাল মিডিয়াতে আসলে মেহজাবিনকে নিয়ে আসলে অনেক বেশি কথা হচ্ছে। তো এটা হচ্ছে গিয়ে বিখ্যাত হওয়ার বিড়ম্বনা, আসলে ওর ভুল এটা না। এটা আসলে আমি বলবো যে যেহেতু আমি আসলে ক্যাপ্টেন অফ দ্য শিপ, সো এটা ভুলের দায়টা আমারই, এবং আমরা আসলে সামনে এটা এই ধরনের ভুল যাতে আসলে না হয় সেটার জন্য অবশ্যই সজাগ দৃষ্টি রাখবো। আর এইটা হচ্ছে গিয়ে আসলে এই যে পরীক্ষার রেজাল্ট পরশুদিন, তার আগের যে অনেক এক্সাইটমেন্ট, সেই এক্সাইটমেন্টের মধ্যে আসলে অনেক কিছু করে ফেলতে হচ্ছে, অনেক কিছু করার স্কেজুয়াল থাকছে, সো সেখানে গিয়ে কিছু মিসম্যানেজমেন্ট হচ্ছে অ্যান্ড অল। বাট দিন শেষে আসলে আমরা ছবিটা দর্শকদের জন্য বানিয়েছি, এবং আমরা চাই যে দর্শক ছবিটাকে দিয়ে আমাদেরকে বিচার করুক আর কি।
সো এর মধ্যে যা কিছু হচ্ছে, অনেক কিছুই ইচ্ছাকৃত, অনেক কিছু অনিচ্ছাকৃত, সেটাকে আসলে সামনে না এনে আমাদের ছবিটাকে যাতে আসলে দর্শক সামনে রাখে আর কি, সেটাই মানে আমার আশা আর কি। এবং দর্শকদের কাছে সেই প্রত্যাশাটাও আপনারা রাখছেন। আমি একটু মেহজাবিন আপনার কাছে ফিরতে চাই যে অনন্য একটি চরিত্র যেটি যাপিত জীবনের কথা বলে, আমাদের এই শহরের নানান বাস্তবতায় যে চরিত্রগুলো থাকে, হয়তো এই চরিত্র আমারই পাশে কিংবা আপনারই পাশে, সেই রকম একটি গল্প। এবং আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমে আমি দেখছিলাম মূলত আপনার প্রেস কনফারেন্সে গণমাধ্যমের সাথে যখন কথা বলছিলেন, তখন আপনি বলছিলেন যে এই গল্পটি নিয়ে আপনি দারুণভাবে এক্সাইটেড ছিলেন যখনই আপনি শুনতে পেরেছিলেন যে এই গল্পটি এরকম একটি গল্প, এবং আপনি চাচ্ছিলেন না যে এই গল্পটি অন্য কেউ করুক, আপনিই করতে চেয়েছিলেন। মানে গল্পটির প্রতি আপনি এত দারুণভাবে আসক্ত হয়েছিলেন। আমরা আসলে, আমি যদি আরও বাস্তবভাবে বলি, যে আমি আসলে আমার পকেটের টাকা খরচ করে কেন এই মালতী দেখব, প্রিয় মালতী দেখব, এবং সেটির মধ্যে কি ধরনের গল্প আছে যেটি মেহজাবিন চৌধুরীকে আলাদাভাবে ভাবাতে হয়েছে যে না, এই গল্পটি অনন্য, এই গল্পটি অসাধারণ। থ্যাংক ইউ ভাইয়া। আমি এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আসলে শঙ্খ ভাইয়া যেটা বলছিলেন ওটা নিয়ে একটু কথা বলতে চাই। মানে উনি তো পুরো দায় নিজের উপরে নিয়ে নিলেন। আমি বলবো এখানে আসলে দায়ভার আমরা সবাই, টিমের জায়গা থেকে আমার মনে হয় ম্যানেজমেন্ট এবং হচ্ছে গিয়ে আরও, শব্দটা কি আমি ঠিক জানি না, আমার মনে হয় আরও বেশি সাবধান হওয়া দরকার ছিল। থ্যাংক ইউ ভাইয়া। আরও বেশি সাবধান হওয়া দরকার ছিল। এবং যেটা হয় আর কি, মানে আমাকেও কেউ কিছু করতে বলবে, আমিও তাড়াহুড়ার মধ্যে এদিক ওদিক না তাকিয়ে কিছু একটা করে ফেলবো, সেটা একেবারেই উচিত না। বাট উই টেক দিস অ্যাজ এ লেসন, অ্যান্ড এই লেসন থেকেই আমরা শিখেছি দ্যাট আমাদের আরও অ্যালার্ট হওয়া উচিত, আরও নিজেদের ডেইলি যেই কাজগুলোই আমরা করি না কেন সেটা একটু বুঝে শুনে সময় নিয়ে সুন্দরভাবে আসলে করা উচিত, যাতে আমরা আর ফার্দার ইন লাইফ কোনো ভুল না করি। মানুষ ভুল করবে, এটা স্বাভাবিক, বাট প্রিকশনের যে জায়গাটা আছে সেটা নেওয়া উচিত। নিজের জায়গা থেকে আরও নলেজেবল এবং আরও অ্যালার্ট হওয়া দরকার, এটা আমি নিজেকেই বলছি। আর আমাদের পুরো টিমের জায়গা থেকে আসলে উই আর এক্সট্রিমলি সরি। আর এটার সাথেই যদি আসলে মিলিয়ে আপনার উত্তরটা দিতে হয় যে কেন আসলে আমি এই চরিত্রটা বেছে নিয়েছি, আমার কাছে মনে হয়েছে যেহেতু অনেক দিন ধরে অন্যান্য মিডিয়ামে আমি কন্টেন্ট করছিলাম বা অভিনয় করছিলাম, আপনার ওটিটি হোক কিংবা নাটকের মাধ্যমে, আমার মনে হয়েছে ফিল্ম আজকে থেকে যত বছর পরেই আমি করি না কেন, এমন একটা গল্পে আসলে কাজ করতে চাই আমি, যেই গল্পটা আসলে মানুষকে একটু হলেও ভাবতে বাধ্য করবে। এবং এমন একটা চরিত্র করতে চাই যে চরিত্রের মধ্যে আসলে কিছু সাবস্টেন্স আছে। এবং লাইফে ফিল্মের অফার তো অনেক এসেছে, কিন্তু কোনো গল্প আসলে আমাকে এত বেশি ইমপ্যাক্ট করে নাই, যে কারণে আসলে এই কাজটাতে রাজি হওয়া, এবং খুব করে চেয়েছি প্রিয় মালতী যাতে আমি হই। এবং তাছাড়া পুরো টিম আসলে এখানে এত বেশি এফোর্ট দিয়েছে, আর এই কাজটা আমাকে অনেক কিছু দিয়েছে। যেমন আমি অনেক গুণী অভিনয় শিল্পীদের সাথে স্ক্রিন শেয়ার করার সুযোগ পেয়েছি। একজন আমার পাশেই বসে আছে, বরুণ ভাই আছেন। আর মনে হয় ওনারা জাত শিল্পী, এবং ওনাদের সাথে আমার মতো একটা ইয়াং আর্টিস্ট, ইয়াং অ্যাজ ইন মানে ফিল্মের জায়গা থেকে এত স্পেস পেয়েছি ওনাদের সাথে আমি কাজ করার। দিস ইজ আ ভেরি বিগ অ্যাচিভমেন্ট ফর মি অ্যান্ড মাই ক্যারিয়ার। আর ভালো একটা গল্পের সাথে আছি। এই গল্পটা ডেফিনেটলি আমাদের সোসাইটির যেই সিস্টেম্যাটিক প্রবলেমগুলো আমরা ফেস করি প্রতিনিয়ত, সেগুলো নিয়ে কথা তুলছে। এবং একটা গল্প সামটাইমস এটা এন্টারটেনমেন্টের জন্য হতে পারে না যে তা না, বাট আমি মনে করি অভিনয়শিল্পী হিসাবে আমি এমন কাজের সাথে জড়িত থাকতে চাই যেখানে একটা বার্তা আছে, এবং এই গল্পে সেই বার্তাটা আছে। মানে আমরা জানতে পারবো একটা বার্তা আছে, যেটির কারণে আসলে আমরা দেখতে যাব, এবং সেই যে বার্তাটা সেটি আসলে ছড়িয়ে যাক। যাপিত জীবনের গল্পে পাবেল ভাই, আপনার কাছে জানতে চাই, আপনি অনেক কাজ করেছেন, কেন এটি আসলে অসাধারণ? আমরা সবাই একটা স্যাড মুডে আছি, একটা দুর্ঘটনা ঘটে গেছে এবং সেটি নিয়ে আমরা সবাই মর্মাহত, এবং তারপরও আসলে
শো মাস্ট গো অন, আমাদেরকে আসলে শোটা করতে হয়। আপনার কাছে জানতে চাই যে এই সিনেমাটাতে আপনি কাজ করেছেন, কেন গল্পটি অসাধারণ মনে হচ্ছে, কি আছে এখানে? মেহজাবিন যেমন বললেন যে এটা একটা বার্তা আছে, জি। তা আমি বার্তাটাকে যদি একটু বড় করে দেখতে চাই আর কি। এই বার্তাটা আসলে ইউজুয়ালি আমাদের গল্পে, আমি যে কোনো ন্যারেটিভ হোক, সেটা সিনেমাতে হোক বা লিটারেচারে হোক, আমরা অনেক কিছু অ্যাড্রেস করি না, যেগুলো আমাদের চারপাশেই ঘটে, কিন্তু আমরা এটা দেখে উঠি না, অথবা এর গুরুত্বটাকে আমরা বুঝতে চাই না। কিন্তু এই গল্পে এমন কিছু বিষয়কে অ্যাড্রেস করা হয়েছে যেগুলো সত্যিকার অর্থে বাংলাদেশের চলচ্চিত্রে আগে সেইভাবে রিফ্লেক্টেড হয়নি। এবং আরেকটা বড় বিষয় হচ্ছে যে ভীষণভাবে মানবিক একটা গল্প। এবং এখানে মেহজাবিন যে চরিত্রটা করেছে মালতী, যে হ্যাঁ বোঝা যাচ্ছে যে একটা নারী কেন্দ্রিক চরিত্র হচ্ছে প্রধান চরিত্র, কিন্তু এই নারী যে কত ভাবে, ওই যে একটু আগে আপনি শব্দ বলেছেন রূপক, সেই মানে এত ধরনের সিম্বলিজম এর মধ্যে আছে, রিচুয়ালস, অনেক ধরনের রিচুয়ালসের মধ্যে দিয়ে যায়, অনেক স্ট্রাগল, তার জন্ম থেকে তার এই গল্পে শেষ পর্যন্ত যা আছে তার অনেকগুলো স্ট্রাগল আছে। তার মধ্যে আবার ছোট ছোট জীবনের সুন্দর গল্পও তার আছে, স্ট্রাগল যেমন আছে। আর আমরা আমাদের সোসাইটি ভীষণভাবে এত ধরনের বৈষম্যর মধ্য দিয়ে আছে, অর্থনৈতিক বৈষম্য, সামাজিক বৈষম্যর জায়গায়, যেখানে এত ক্লাস, এবং এই ক্লাসগুলোর মধ্যে যে স্ট্রাগল, সেগুলোর একটা রিফ্লেকশন এই গল্পের মধ্যে আছে। আচ্ছা। এবং যার জন্য এই গল্পটা, ন্যারেটিভটাই খুব আকর্ষণীয়, ভীষণভাবেই মনে হচ্ছে যে তো আমার গল্প তো এটা, এই গল্পের মধ্যে তো আমি আছি কোনো না কোনোভাবে আমরা ঢাকা শহরকে আমরা চিনি কতভাবে। হ্যাঁ, সেই ঢাকা শহরের আরেকটা ইয়ে আছে এখানে, ছবি আছে এখানে। আবার আমরা গ্রাম কতটুকু দেখি, কি দেখি, সেই গ্রামের আরেকটা অন্যরকম চিন্তা আছে, গল্প আছে। তো এটা একটা ম্যাসিভ অর্থে একটা বাংলাদেশ, যেই বাংলাদেশের গল্প, দ্য স্টোরি ইজ আনটোল্ড, যেটা বলা হয় না কখনো, সেরকম একটা বিষয়টার মধ্যে আছে। বরুণ ভাই, আপনার অভিজ্ঞতাটা একটু শুনতে চাই, যে এইটাতে, এই সিনেমায় মেহজাবিন বলছিলেন যে এখানে এত গুণী মানুষ অভিনয় করেছেন, আপনারা সবাই এত দারুণভাবে অভিনয় করেছেন। একটা চ্যালেঞ্জ হয় যখন অনেক ভালো, সবাই ভালো বাই দ্য ওয়ে, যে অনেক বেশি গুণী মানুষ একত্রে জড়ো হলে তখন সবার জন্য চ্যালেঞ্জিং পর্যায়ে চলে যায় যে কে আসলে কত বেশি ভালো করবেন। আপনার ক্ষেত্রে কি ঘটেছিল, বা আপনার অভিজ্ঞতাটা যদি একটু শেয়ার করতেন? এইটা আপনি যেটা বলছেন যে খুব চ্যালেঞ্জ তৈরি হয়, আমার কাছে কিন্তু এর উল্টাটা মনে হয়। আচ্ছা। যেমন অনেক গুণী মানুষ যখন একসাথে কাজ করে তখন বিষয়টা সহজ হয়। আর মানে অ্যাক্টিংটা তো আসলে মিথস্ক্রিয়াটা ভালো, হ্যাঁ, মানে অভিনয়টা তো আসলে, অ্যাক্টিংটা হচ্ছে রিয়্যাক্ট করা। তো ধ্বনিজাত প্রতিধ্বনি, যখন প্রত্যেকটা ধ্বনির প্রতিধ্বনি আমরা পেয়ে যাই, তখন ওটা এত সুন্দর একটা জায়গায় পৌঁছায় যে তখন ওইটা আরো বেশি সুন্দর হয়ে ওঠে। আর মেহজাবিন যেটা বলছিলেন যে অনেক গুণী মানুষদের সাথে অভিনয় করেছেন, আমার অভিজ্ঞতা হচ্ছে যে এই ফিল্মে আমার প্রথম কাজ, এবং মেহজাবিনের সাথে আমার প্রথম কাজ, এবং শঙ্খদার সাথে আমার প্রথম কাজ। তো আমি দেখেছি, আমি অনেকের সাথেই তো অভিনয় করেছি, অনেক দিন ধরে অভিনয় করি আমি। তো মেহজাবিনের যে ডেডিকেশন, অর্থাৎ ওর যে ক্যারেক্টারে থাকার যে প্রবণতা এবং ওর যে বয়স, সেই তুলনায় আসলে উনি অনেক বড় মানুষ আমার মনে হয়েছে। মানে ধ্বনিজাত প্রতিধ্বনি দেবার যে সক্ষমতা, সেটা মেহজাবিনের অনেকের থেকে অনেক বেশি বলে আমার মনে হয়েছে। আমরা আসবো এই প্রশ্নগুলো নিয়ে মেহজাবিনের কাছে। শঙ্খ দাশগুপ্ত, আমার একটা জানতে চাও, আমি আপনার একটা ইন্টারভিউ শুনছিলাম যেখানে আমি একটা লাইন কোট করতে চাই। আপনি কোথাও বলেছেন সিনেমা একটা পলিটিক্যাল আর্ট, সেটা যে কোনো সিনেমাই হতে পারে, এবং পলিটিক্স সেখানে থাকে। আপনার এই গল্পে অল্প করেও পলিটিক্সের একটা ব্যাপার আছে হয়তো। অল্প করে না, পুরোটাই পলিটিক্স। আচ্ছা, পুরোটাই পলিটিক্স। পলিটিক্সের বাইরে কিছু নাই, ভাত খাওয়ার সময় পলিটিক্স লাগে। আচ্ছা, পুরোটাই পলিটিক্সটাকে কিভাবে দেখি বা আমরা পলিটিক্সকে কিভাবে ডিফাইন করছি সেটা ব্যাপার। আচ্ছা, আপনি প্রশ্নটা করেন। আমার প্রশ্নটা হচ্ছে যে একজন নির্মাতা যখন এভাবে ভাবে, মানে আমি এই যে পলিটিক্যাল আর্ট শব্দ দুটাকে একটু এমফাসিস করতে চাই, যখন একজন নির্মাতা এভাবে ভাবে পলিটিক্যাল আর্ট যে কোনো সিনেমার ক্ষেত্রে, তখন সেটি একটি অনবদ্য কাজ হতে পারে বা হওয়ার সুযোগ তৈরি হয়। আমি আসলে এই যে আপনি একটা বিশেষণ যুক্ত করেছেন পলিটিক্যাল আর্ট, এটা আসলে কেন এই বিশেষণটা এই সিনেমার ক্ষেত্রে যুক্ত হয়, বা যদি হয়েই থাকে সেটি আসলে কি কারণটা একটু যদি এক্সপ্লেইন করেন। প্রথমত এটা অনবদ্য কিনা সেটা আমি জানি না। এটা অনবদ্য না হলেও এটা পলিটিক্যাল আর্ট, অনবদ্য হলেও এটা পলিটিক্যাল আর্ট।
আচ্ছা, এখন ফিল্ম মেকার হিসেবে আমি যদি আসলে ফিল্ম মেকার না হয়ে আমি যদি কবিতা লিখতাম সেটাতেও পলিটিক্স থাকতো, আমি যদি গান গাইতাম সেটাতেও থাকতো, আমি যদি গ্রাফিতি আঁকতাম সেটাতেও থাকতো। সো আর্টের যে কোনো এক্সপ্রেশন ইট ইজ দ্য রিপ্রেজেন্টেশনস অফ দ্য পলিটিক্যাল ফিলসফি অফ দ্য আর্টিস্ট। জি। সো আমার সিনেমার মধ্যে এখন মূল বিষয়টা হচ্ছে যে আমি এই প্রশ্নটা আমি আরও 1-2 জায়গাতেও শুনেছি। এখন আমার ধারণা যে এটাকে একটু এমন হয় যে মিস ইন্টারপ্রেটেড হওয়ার চান্স আছে। আচ্ছা, যে এটা কিন্তু কোনো রাজনৈতিক মানে সিনেমা না, মানে রাজনৈতিক সিনেমা না ইন এ সেন্স যে অডিয়েন্স আসলে যেটাকে যেভাবে ভাবছে যে এটা হয়তো বা কোনো রাজনৈতিক গল্প বা কোনো রাজনৈতিক দলের বোঝাপড়ার গল্প বা মতাদর্শের গল্প, নির্দিষ্ট মতাদর্শ চাপিয়ে দেওয়ার ব্যাপার, সেরকম না। এটা কিন্তু বিষয়টা এটা না। সিনেমাটা আমি কেন বললাম যে ইট ইজ আ হাইলি পলিটিক্যাল আর্ট, কারণ এটাতে আমি যে বিষয়ে আমার দ্বন্দ্ব আছে, আমার যে বিষয়ে আমার কনফ্লিক্ট কাজ করে এবং আমাকে আনকমফোর্টেবল করে, সেই প্রত্যেকটা ইস্যুই পলিটিক্যাল, যেটার মধ্যে আমার নিজের ধর্মের অনেক রিচুয়ালস বা অনেক সুপারস্টিশনস যেমন আছে, আমার এখানের সোসাইটাল যে ইমব্যালেন্সগুলো আছে সেটা আছে, এখানে আসলে যে বৈষম্যের গল্প আছে মানুষের শ্রেণীর মধ্যে সেটার ব্যাপার আছে, আমাদের যে ব্যুরোক্রেটিক মেস আছে সেটার ব্যাপার আছে। এখন এই সবগুলোই কিন্তু পলিটিক্যাল। জি। সো এখন দ্যাটস ওয়াই মানে থাকে না যে কোনো মুভি কিন্তু আসলে যখন এই ধরনের বিষয়গুলোকে সামনে আনার চেষ্টা করে, যদি এই ধরনের বিষয়কে সামনে না এনে শুধু ভালোবাসার বিষয়কেও সামনে আনে, সেটাও পলিটিক্স। আচ্ছা, সো দ্যাটস ওয়াই ইট ইজ আ পলিটিক্যাল আর্ট। এবং আমার ছবিতে আমি যে টপিকগুলো বললাম এই জিনিসগুলো সামনে আছে দেখে আমি এটাকে বলছি যে ইট ইজ আ হাইলি পলিটিক্যাল আর্ট। আপনাকে থামাচ্ছি, আমাকে পলিটিক্যাল কারণে একটা বিরতি। আচ্ছা দর্শক, আর ফেমাসের আয়োজনে ছোট্ট একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরেই, আমাদের সাথেই থাকুন, কোথাও যাবেন না। দর্শক স্বাগত জানাচ্ছি আর ফেমাসের আয়োজনে। এক ঝাঁক গুণী মানুষ রয়েছেন আমাদের সাথে, গল্প হচ্ছিল, আড্ডা হচ্ছিল, এবং আমি একটু আপনাদের একটা মন্তব্য পড়ে শোনাতে চাই। অর্থাৎ আপনি একজন লিখেছেন এমডি মোখলেসুর রহমান, তিনি জানতে চেয়েছেন মেহজাবিন আপু আপনার মুখে হাসি নেই কেন, এই জন্য আপনাকে দেখতে ভালো লাগছে না? আপু আপনার কাছে প্রশ্ন। সো মোখলেসুর রহমান, জি, আপনার মুখে হাসি নাই কেন মেহজাবিন? নাই যে হাসতেছে, এই যে হাসছি, এত সুন্দর একটা কমেন্টেই আমি হেসে দিলাম। সো এই যে অগণিত মানুষের ভালোবাসা, এবং মেহজাবিনকে যদি একটু বিমর্ষ দেখেন, মেহজাবিনকে যদি একটু চিন্তিত দেখেন, অনেকেই আসলে চিন্তিত হয়ে যান। এই ভালোবাসাগুলো আসলে আমরা অনেকগুলো টাকা পয়সা দিয়ে কিনতে পারবো না, কিন্তু এটির জন্য আসলে সময় দিতে হয়, শ্রম দিতে হয়। মেহজাবিন, আমি যদি আপনাকে বলি যে আপনার ক্যারিয়ারের শুরুটার দিকেও একটু সময় যদি বলি, যে আপনাকে তখন নানানভাবে মানুষজন বলতেন যে আপনার উচ্চারণ নিয়ে কথা বলতেন, সেই একটা দীর্ঘ সময় আপনি যে এই অভিনয়ের মাধ্যমটাতে থেকে নিজেকে প্রমাণ করলেন আপনি অসাধারণ, এবং আপনার কাজগুলো যদি একটু বিশ্লেষণ করি, যে প্রতিটি চরিত্র আপনি যখন করেন সেটি এত মনোযোগ দিয়ে করেন, এবং সেই চরিত্রগুলোর মাধ্যমে আপনার উপস্থিতি অনবদ্যভাবে উপস্থাপিত হয় যে কোনো কাজে। আমরা গত 7-8 বছরে যদি বিশেষ করে কথা বলি, সেটি আপনার কাজগুলো আলাদা, আমাদের দেখে ভালো লাগে, এবং প্রতিটি চরিত্র আমি যদি আরও স্পেসিফিকভাবে বলি, সেটি একঘেয়েমি লাগবে না। কেন, কি কারণে, কি মনে হয়েছে, বদলাতে হয়েছে কি না, বা কি করছেন আসলে, মানে এই জায়গাটাতে নিজেকে এইভাবে উপস্থাপন করার রহস্যটা কি? আমি বিলিভ করি আই এম আ গুড লিসনার। আচ্ছা, আমি কথা বলতে একটু কম পছন্দ করি, এটা আমার আশেপাশের যারা আছে বন্ধু বান্ধব তারা জানে, তাদের সাথে অনেক বলি, কিন্তু বাইরে থেকে দেখলে যারা দেখেন তারা এটা বুঝতে পারেন। বাট আমি খুব ভালোভাবে অবজার্ভ করতে চাই মানুষদেরকে, এবং সেটাই করতে পছন্দ করি। অ্যান্ড যে কোনো একটা রুমের মধ্যে বসে আমি সবসময় এটা চেষ্টা করি যে ওই রুমের মধ্যে আমি যাতে সবচাইতে কম নলেজেবল হই এবং সবচেয়ে কম এক্সপিরিয়েন্সড হই, সো দ্যাট আমার সারাউন্ডিংটা অলওয়েজ আমার থেকে বেটার হয়, আমার থেকে অনেক বেশি গুণী হয়, এবং আমার থেকে অনেক বেশি অভিজ্ঞ হয়। তাতে কি হয়, তাতে কি হবে বা হয়েছে, সেটা হচ্ছে আমি আসলে এই যে সবার কাছ থেকে একটু একটু করে শেখার সুযোগ পাই। সো ভালোবাসার জায়গাটা, হ্যাঁ, অনেক বছরই আমি দিয়েছি আমার ইন্ডাস্ট্রিকে, এবং ইন্ডাস্ট্রিতে আসার কারণই হচ্ছে আপনার অডিয়েন্সের ভালোবাসা, কারণ তারা আজকে থেকে
অলমোস্ট 15 ইয়ার্স আগে, 15 বছর আগে তারা আমাকে ভোটিংয়ের মাধ্যমে আমার জন্য সময় এবং টাকা ব্যয় করে হচ্ছে আমাকে একটা মুকুট পরিয়ে দিয়েছিলেন। তো প্রাথমিক দিকে হয়তো বা আমি মুকুটের ওজনটা কেমন বা কতটুকু হতে পারে সেটা আমি বুঝিনি, একটু সময় গিয়েছে, কারণ আমি তো মানুষ, সব কিছুই যে আমি জানবো বুঝবো এটা তো হয় না। তো একটু সময় গিয়েছে, কিছু ভুল করেছি, কিছু ভালো কাজ, কিছু পচা কাজ, কিন্তু সব কিছুই আমাকে আমার লাইফে একটা এক্সপিরিয়েন্স দিয়েছে। তো আমি সবসময় এটা মনে করি, ভালো কিছুর জন্য 10টা ভুল করতে হয়, ওই ভুল থেকে আমাদের আসলে শিখতে হয়, এবং ওই ভুলগুলোকে আসলে নিয়ে যদি আমি হচ্ছে পিছিয়ে যাই তাহলে আই এম আ লুজার। আর আমি যদি সেটাকে নিয়ে সেখান থেকে শিখে এগিয়ে যেতে পারি তাহলে আই এম দি গেনার। সো আমি এই ফিলসফিটাই আসলে বিলিভ করি, এবং হয়তোবা এটা বিলিভ করার কারণে আজকে দর্শক আমাকে ভালোবাসেন, এবং আমি সবসময় এটা মনে করি দর্শক আমাকে যতটুকু ভালোবেসেছেন, আমাকে যতটুকু আপন করে নিয়েছেন, আমি হয়তোবা সেই পরিমাণ ভালো কাজ তাদেরকে এখনও দেই নাই। এখন অনেক কিছু করার বাকি আছে, আরও শেখার বাকি আছে। তো আমি শুধুমাত্র এই অভিনয়টুকুই শিখছি, মনে করি এটাই আমি পারি, এবং এটা নিয়েই আসলে আগামী কয়েক বছর বা যতদিন পারি, যতদিন সম্ভব আমি পার করে দিতে চাই। থ্যাংক ইউ মেহজাবিন। মানে থ্যাংক ইউটা কেন, সেটা হচ্ছে একটা পজিটিভ স্পিরিটের কারণে। মানে হয় না যে অনেকেই এগুলো নেতিবাচকভাবে ভাবতে পারেন এবং তখন পিছিয়ে যেতে পারেন, আপনি সেটাকে আসলে খুব ইতিবাচকভাবে ভেবেছেন এবং পরিণত হচ্ছেন, যেটা আসলে দিন শেষে আপনার ক্যারিয়ারের পাওনা থেকে বাংলাদেশের পাওনাটা বেশি। এবং বাংলাদেশের জন্য যিনি দীর্ঘ সময় ধরে কাজ করছেন, আজাদ আবুল কালাম, আপনার কাছে জানতে চাও, আপনি তো বিভিন্ন মাধ্যমে কাজ করেছেন, মঞ্চ থেকে শুরু করে বড় পর্দা সব কিছু এবং ওটিটিতে। এখনকার সময় একটা ট্রেন্ড হয়েছে যে আমরা কয়েকদিন আগে শঙ্খ দাশগুপ্তের আরেকটা কাজ দেখছিলাম যে গুটি, সেটিও খুব বেশি সাড়া ফেলেছিল এবং খুব বেশি সরব হয়েছিল। এই যে ওটিটি কিংবা বড় পর্দার যে একটা এখন ব্যালেন্সের মধ্যে কাজ করতে হয় অভিনেত্রীদের বা অভিনেতাদের ক্ষেত্রে, আপনারা সেটাকে কেমনভাবে দেখেন? আপনার দীর্ঘ অভিজ্ঞতার মাধ্যমে জানতে চাই। না, আমি খুব স্বাভাবিকভাবেই দেখি এটা, যে প্রতিদিন পরিবর্তন হচ্ছে, সারা দুনিয়া চেঞ্জ হচ্ছে, এবং আমাদের স্পেশালি টেলিভিশন বলেন, ফিল্ম বলেন, আপনারা তো আগে এক সময় তো সেলফোন ছিল না, এটা তো কেউ চিন্তা করতে পারতো না, রাস্তায় হাঁটতে হাঁটতে একটা সিনেমা দেখা যায়। তো এই যে বিরাট বড় পরিবর্তন, তো এই পরিবর্তনের মানে বিভিন্ন ধরনের অনুষঙ্গ হচ্ছে, আপনি ওটিটি বলেন, এই বলেন, ওই বলেন। তা আমার কাছে মনে হচ্ছে যে এটা সময়ের সাথে থাকা এবং প্রযুক্তির সাথে থাকা, এবং এটাকে আপনি অস্বীকার করা মানে হচ্ছে আপনি আসলে নিজেকে পিছিয়ে দেওয়া আর কি। এরকম ব্যাপার না যে আপনাকে খুব ট্রেন্ডি হইতে হবে, তাই না, সব কিছুর ব্যাপারে ট্রেন্ডি করতে হবে, বাট এটা ট্রেন্ডও না, এটা আসলে এক ধরনের বলা যেতে পারে সভ্যতারই একটা, মানে যে প্রোগ্রেশন হয়, পৃথিবী যেভাবে আগায়, টেকনোলজি যেভাবে আগায়, সেটারই একটা অংশ, এবং আমরা সবাই আসলে এটা পার্ট। আপনি যদি পার্ট না হন, আপনি কোনোভাবেই পারবেন না পার্ট না হয়ে, তো আপনি উই আর পার্ট অফ ইট। এই শঙ্খ দাশগুপ্ত, আপনার কাছে জানতে চাওয়ার, সত্য ঘটনা অবলম্বনে এই গল্পটি লেখা হয়েছে। আমি একটা মাধ্যম থেকে পড়ছিলাম তখন, এবং সেখানে একটি লাইনও আমি আপনাকে শোনাতে চাই। জীবন সংগ্রামের পাশাপাশি প্রচলিত কিছু নিয়মকেও প্রশ্ন করেছে প্রিয় মালতী। কি সেই প্রশ্নগুলো আসলে? সেটি কি দুর্নীতি নাকি এই সমাজের অব্যবস্থাপনা? সেই প্রশ্নগুলো কি? প্রথম প্রশ্ন হচ্ছে যে আমার নিজের রিলিজিয়াস যে প্র্যাকটিস, সেই প্র্যাকটিসের কোথায় কোথায় আমি আসলে মানুষ হিসেবে আনকমফোর্টেবল, সেটা প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আমরা অনেক বেশি রিলিজিয়াস হয়ে উঠছি রাদার দ্যান হিউম্যান বিইং, সেটা আর একটা প্রশ্ন। তৃতীয় প্রশ্ন হচ্ছে যে আমাদের সোসাইটিতে যারা লোয়ার মিডল ক্লাস, তাদের লাইফের কমপ্লিকেশনস এবং মানে স্টেট বা সোসাইটি সেই কমপ্লিকেশনসে বা সেই ইসের জায়গাতে, মানে যখন ওদের জীবন আটকে যায়, তখন ওরকম জায়গাতে আসলে হাউ দ্য সোসাইটি অ্যান্ড দ্য স্টেট রেসপন্স টু দেম। সো সেটা আর একটা প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন হচ্ছে যে আমরা আসলে অনেক বেশি পারসেপশনস বিলিভ করি। আমরা কিছু দেখলে আমরা কিছু একটা ধরে নিতে পছন্দ করি, রাদার দেন আমরা সেটাকে
ঠিকমতো জাজ না করে বা সেটা ঠিকমতো বিশ্লেষণ না করে আমরা একটা পারসেপশনের উপরে যে কোনো মতামত তৈরি করি। সেরকম অনেকগুলো ব্যাপার আছে যেটা নিয়ে আসলে প্রিয় মালতী ছবিতে আসলে আমি অ্যাজ আ ফিল্ম মেকার আই রেইজ কোশ্চেনস। সো ওইটাই বলা আর কি। ওর ভাই, আপনার কাছে জানতে চাই যে প্রিয় মালতীর যে গল্পটা আসলে বার্তাটা দিতে চেয়েছিলেন এবং সেখানে শঙ্কু দাশগুপ্তের সাথে কাজ করার অভিজ্ঞতাটা কেমন? আপনি অনেকের সাথে কাজ করেছেন, তার সেই অভিজ্ঞতাটা যদি একটু ছোট করে বলতেন। শঙ্করদার সাথে অভিজ্ঞতাটা আমার একটু অন্যরকম এই কারণেই যে উনি ফিল্মের ব্যাপারে বা ওর যে ফিল্মের যে খুঁটিনাটি বিষয়গুলো শঙ্করদা এগুলোকে অনেক বড় করে দেখেন আসলে, জি, যাতে করে ওই ফিল্মটার ওর যে প্রাণের যে শক্তিটা একটা ফিল্মের, ওই শক্তিটা অনেক বেশি শক্তিশালী হয়ে ওঠার জন্যে শঙ্করদার কিছু অ্যাক্টিভিটিস আমার কাছে অসম্ভব অসাধারণভাবে ভালো লেগেছিল। মানে শটের মধ্যে আমি পারফরমেন্সে যাওয়ার আগে ওনার এই কাজগুলো যখন দেখছিলাম তখন আমার মনে হচ্ছিল আমাকে আরেকটু সিরিয়াস হতে হবে এইসব ব্যাপারে, মানে খুঁটিনাটি বিষয়গুলোতে। এইটা একটা। আর এই যে জীবনযাপনের যে কথাটা উনি বলছেন যে আমি সুবিচার পাবার জন্যেও আমাদেরকে অনেক সময় অনৈতিক পথ অবলম্বন করতে হয় অনেক সময়, যে আমি যেটা মানে আমার যেটা প্রাপ্য সেইটা পাবার জন্যও আমাকে অনৈতিক ব্যবস্থা নিতে হয় অনেক সময় আমাদের এই জীবনযাপন। আমরা যাপিত জীবনে দেখি এরকম অনেক উদাহরণ আছে। সেই ব্যাপারগুলো, সেই ধরনের খুঁটিনাটি বিষয়গুলো এই ফিল্মে অনেক অনেক ভালোভাবে উপস্থাপিত হয়েছে। আমি দেখছিলাম, মনে হয় টিজারেও দেখছিলাম যে মেহজাবিন বা মালতী প্রশ্ন করছে যে তাহলে কি আমাকে অনৈতিক পথ বেছে নিতে হবে? আমাকে এখন যে পথটি বেছে নিতে হবে সেটি হচ্ছে একটা বিরতি নিতে হবে। দর্শক, আর ফেমাসের আয়োজনে ছোট্ট একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরেই, আমাদের সাথে থাকুন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছিলেন আমাদের এই আয়োজনটি এবং আমাদের সাথে একজন গুণী মানুষ রয়েছে এবং আপনারা জানেন আমাদের এই শেষ পর্বে থাকে বেশ কয়েকটি পর্ব। তার মধ্যে প্রথম যে পর্বটি রয়েছে সেটি হচ্ছে যাহা বলিব মিথ্যা বলিব। আমাদের অতিথিরা এখন পুরোটাই আসলে মিথ্যা বলবেন। আমি আসলে আপনাকে দিয়ে শুরু করতে চাই বরুণ ভাই, সেটি হচ্ছে যে প্রিয় মালতী, আমরা আমাদের এই আয়োজনের নিয়মটি হচ্ছে যে আমি আপনাকে একটা শব্দ বা বাক্য বলবো, আপনি সেটি নিয়ে মিথ্যা বলবেন। ফলে আমার প্রথম যে বাক্যটি আপনার কাছে দেয়া সেটি হচ্ছে প্রিয় মালতী। প্রিয় মালতী 20 তারিখে রিলিজ হচ্ছে কিনা এই বিষয়ে আমি কনফিউজ। আচ্ছা, শঙ্কু দাশগুপ্ত। শঙ্কু দাশগুপ্ত পচা মানুষ। আচ্ছা, মেহজাবিন চৌধুরী। একটু কুইক করতে হবে। আরো বেশি পচা। অনেক পচা। আজাদ আবুল কালাম। পচাদের পচা। মহা পচা। নাদের চৌধুরী। উনি পচা মুরব্বী। সৌম্য চৌধুরী। সৌম্য চৌধুরী। পচা বড় ভাই। আচ্ছা, শঙ্কু দাশগুপ্ত। গুটি। একটা ফিল্ম। প্রিয় মালতী। একটা ওয়েব সিরিজ। মেহজাবিন চৌধুরী। মেহজাবিন চৌধুরী একদম অভিনয় পারে না। হ্যাঁ, একদম অভিনয় পারে না। আবার বলেন। একদম অভিনয় পারে না। আরেকবার বলেন। মানুষের সাথে এটা যাবে যে মেহজাবিন চৌধুরী অভিনয় জানে না, মানুষজন বারবার জিজ্ঞেস করবে। আচ্ছা, 20 ডিসেম্বর। ওই দিন মেহজাবিনের বিয়ে। আদনান আল রাজীব। আদনান আল রাজীব খুব গরিব। আচ্ছা, প্রশ্ন বা দুর্নীতির কাছে যে প্রশ্ন, যে কোনো ধরনের যে কোনো একটা প্রশ্ন, বাংলাদেশের দুর্নীতি নিয়ে যদি করেন বা এরকম কিছু জীবন সংগ্রাম, আমি এই দুর্নীতির প্রেক্ষাপটটা বাদ দিলাম, জীবন সংগ্রাম, মানে জীবন সংগ্রাম নিয়ে কি বলবো? এই মালতীর সাথে এটা কিভাবে জড়িত সেটা নিয়ে একটা মিথ্যা বলবেন। এটাকে মিথ্যা বলতে হবে? হ্যাঁ। ও মালতীর লাইফ তো ফুলে ভরা। শি ইজ লিভিং ইন দ্য বেড অফ রোজেস। শাবানা, লাইক শাবানা। শাবানাকে নিয়ে বলবো? হ্যাঁ হ্যাঁ, শি ইজ আ হলিউড অ্যাক্ট্রেস। ওকে। এবং হচ্ছে যে যে কি বলে, সেলাই মেশিন। সেলাই মেশিন তো চলে না। আজাদ আবুল কালাম, আপনার কাছে জানতে চাওয়া প্রিয় মালতী। খুবই বাজে। আচ্ছা, মেহজাবিন চৌধুরী। এত কালো। শঙ্কু দাশগুপ্ত। ফালতু। নাদের চৌধুরী। বিপদগামী। লড়াকু নারী মালতী রানী দাস। কিসের লড়াকু? খালি খায় আর ঘুমায়। ঢাকা। এত সুন্দর শহর পৃথিবীতে নাই। বরিশাল।
বোরেলাল জঘন্য জায়গা, খালি পানি আর পানি। শাঁখারি বাজার, শাঁখারি বাজার অদ্ভুত সুন্দর, একটু রমনা পার্কের চেয়েও সুন্দর লাগে আমার। ধন্যবাদ। মেহজাবিন চৌধুরী, ও মাই গড, কঠিন আছে কিন্তু। সাবা, ভুলে গেছি এটা কি। প্রিয় মালতী, এটা প্রথম শুনলাম আজকে। আপনাকে শঙ্কর দাশগুপ্ত বলেছিল বিউটি উইথ দ্য ব্রেইন। ফলস। আপনি একটা বক্তব্যে বলেছিলেন যে অ্যাক্টিং ইজ রিঅ্যাক্টিং, আপনার কাছে মনে হয়? এটা যে বলেছে সে একদম মিথ্যা বলেছে, না জেনে বলেছে। আচ্ছা, 20 ডিসেম্বর শুনেছি আমার বিয়ে হচ্ছে। আজাদ আবুল কালাম, উনি উনি একেবারেই খুবই খারাপ কো আর্টিস্ট, শঙ্কর দাশগুপ্ত, ভেরি ব্যাড ডিরেক্টর। কাজী আনিসুল হক বরুণ, উনার সাথে আর কখনোই কাজ করব না। মেহজাবিন চৌধুরী, ইজ শি ফেমাস? ও দারুণ, থ্যাংক ইউ। আমাদের সাথে আপনারা অংশগ্রহণ করেছেন দারুণভাবে। আমরা আসলে চিঠিগুলো শুনতে চাই। আমরা চিঠি আপনার লেখা হয়নি, আমরা আপনার শঙ্কর দাশগুপ্ত, আমি কি চিঠি লিখছি এটা বলবো? জি জি, কি লিখেছেন? আমাদের এই পর্বটার নাম হচ্ছে তোমাকে জানাতে। ফলে আপনি পৃথিবীর যে কাউকে জানাতে পারেন, যে কোনো বস্তুকে জানাতে পারেন আপনার মনের কথা। ও না, চিঠি লেখার যেহেতু সুযোগ হয়েছে, আমি ছোটবেলায় আমার মাকে চিঠি লিখতাম অনেক, কারণ আমি বরিশালে থাকতাম আর মা কুমিল্লাতে থাকতো। আচ্ছা, তো তখন চিঠি পৌঁছাইতো 15 দিন পরে আর কি। তো অনেক চিঠি আমার জমা থাকতো। তো আজকে হঠাৎ করে আপনি বলার পর মনে হলো যে আমার মাকে আমি গত অনেক দিন চিঠি লিখি না, কারণ আমরা এখন একসাথেই থাকি। তো একটা সিক্রেট আছে, সেটা হচ্ছে প্রিয় মা, আগামী 20 তারিখ প্রিয় মালতী মুক্তি পাচ্ছে। মালতী চরিত্রের অনেক কিছুই তোমার কাছ থেকে ধার নেয়া, এটা কখনো বলা হয় না। এই ছবিটা আমি তোমাকে উৎসর্গ করলাম। মায়ের জন্য অনেক শ্রদ্ধা, ভালোবাসা। আমরা আপনার কাছে চিঠিটা নেই, এক বাক্যে যদি আমাকে কোনো ধরনের একটা বার্তা দেন, আমি খুবই দুঃখিত। আমার হাতে 2 মিনিট সময় আছে। আমার ছেলের নাম সত্য, আমি সত্যকে বলছি জি, যে সত্য, আজকে আমরা একটা অনুষ্ঠানে এসেছিলাম, এখানে এসে মিথ্যা কথা বলতে হচ্ছে বাবা। এগুলো শুনে তুমি মনে করো না যে এগুলো সত্যি। সত্যের জন্য অনেক ভালোবাসা। আজাদ আবুল কালাম, আপনার কাছে আসলে ফিরতে চাই। আপনার চিঠিটা যদি একটু শোনাতেন। কাকে উদ্দেশ্য করে লিখেছেন, কি লিখেছেন? আমার পড়লেই বোধহয় বোঝা যাবে। জি জি, প্লিজ। জেলি, সাবাস, তুমি 8টি শিশুর জন্ম দিয়েছ। তোমার খুব ক্ষুধা, বাচ্চাদের দুধ খাওয়াতে হয়। তুমি ড্রাই কেক পছন্দ করো, প্রচুর ড্রাই কেক হবে। জেলিটা কে বোঝা গেল? বোঝা গেল। মালতী, আচ্ছা, আমি এই চিঠিটা লিখেছি মালতী, যে ক্যারেক্টারটা আমি করেছি, তার যদি কখনো সন্তান হয়, তাকে যদি উদ্দেশ্য করে কোনো চিঠি লেখা হয়, তাহলে সেটা কি হতে পারতো? সিনেমায় মালতীর গল্পের সেই জার্নিটুকু আছে, দর্শকদের উদ্দেশ্যে বলা। এই পৃথিবী খুব কঠিন, কিন্তু তোমাকে শক্ত হতে হবে। জীবনে তোমাকে অনেকেই কষ্ট দেবে, আবার ভালোবাসবে। জীবনে যেই চ্যালেঞ্জে আসুক না কেন, সাহসের সাথে মোকাবিলা করবে, কখনো হাল ছেড়ে দেবে না। তোমার মা একজন যোদ্ধা ছিলেন, আমার থেকে জন্ম নিয়েছো তুমি, তাই তুমি একজন প্রকৃত যোদ্ধা। ইতি তোমার মা। ভালোবাসা মালতীর জন্য, পুরো টিমের জন্য, প্রিয় মালতীর জন্য, আপনাদের জন্য অনেক শুভাশিস। আমরা অনেক কৃতজ্ঞ, আপনারা সময় দিয়েছেন আমাদের এই আয়োজনে, এবং আমরা অনেক শুভকামনা জানাচ্ছি আপনাদের কাছে। এবং ধন্যবাদ মেহজাবিন চৌধুরী, ধন্যবাদ আজাদ আবুল কালাম, শঙ্কর দাশগুপ্ত এবং কাজী আনিসুল হক বরুণ। আপনাদের সময় আমাদের কাছে অনেক মূল্যবান, এবং আপনারা সময় দিয়েছেন, আমরা কৃতার্থ। দর্শক, আর ইউ ফেমাসের আয়োজনে যারা যুক্ত হন তারা কিন্তু নানানভাবে নানান মত প্রকাশ করেন। আজকে মালতীর কাছ থেকে যেই কথাটি বললাম, যে এই পৃথিবীতে থাকতে হলে, আসতে হলে নানান ধরনের চ্যালেঞ্জ তো থাকবেই, তবে দিন শেষে মনে রাখবেন পৃথিবীটা আমার, এই দেশটা আমার, এবং সেই দেশটার জন্য প্রতিদিন যদি আমরা কাজ করে যাই, দিন শেষে কিন্তু আপনি জিতে যাবেন। আপনি জিতে গেলে আপনার পাশের মানুষটা জিতে যায়, আপনার পাশের মানুষটা জিতে গেলে আমরা সবাই জিতে যাই। বাংলাদেশের জন্য তো জিততেই চাই। দেখা হবে আগামী আয়োজনে, ভালো থাকবেন।